সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, রাতের ভেতরে অনেক ঘটনা ঘটে গেছে। যেমন সৌদি আরবের পঞ্চম বৃহত্তম তেল স্থাপনায় হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি সমর্থিত সামরিক বাহিনী। এর পাশাপাশি সৌদি আরবের আসির প্রদেশের আভা শহরের কাছে অবস্থিত আরেকটি বিমান ঘাঁটি খামিস মুশাইদ, এই খামিস মুশাইদ বিমানবন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনিরা। এর আগে সৌদি আরব ইয়েমেনের হুদাইদা সমুদ্র বন্দরে হামলা চালিয়েছিল। এদিকে ইরানের পক্ষ থেকে নতুন করে ঘোষণা করা হয়েছে, গতকাল খাতামুল আম্বিয়া হেডকোয়ার্টার্সের কমান্ডার জেনারেল আবদুল্লাহি বলেছেন যে একজন ইরানি নাগরিক নিহত হলে তার বিপরীতে একজন মার্কিন সেনাকে হত্যা করা হবে। মানে ইরানের পক্ষ থেকে মারাত্মক রকমের প্রতিশোধের ঘোষণা দেওয়া হলো। ইরানের প্রেস টিভি আরেকটি খবর দিয়েছে যে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটির পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের আল জাফরা বিমান ঘাঁটি খালি করা হয়েছে, অর্থাৎ মার্কিন সেনাদেরকে, মার্কিন বিমান বাহিনীকে এখান থেকে সরিয়ে নিয়েছে। এ দুইটা খালি। এপাশে আরেকটি সূত্র থেকে খবর পাওয়া গেল, কুয়েত এবং বাহরাইনের বিমান নাকি ইরানের বিরুদ্ধে হামলায় অংশ নিয়েছে এবং সেই বিমান কুয়েত আর বাহরাইনে না নেমে সেই বিমান অবতরণ করেছে সংযুক্ত আরব আমিরাতে। এই ঘটনার পর আসলে ইরান কি প্রতিক্রিয়া ব্যক্ত করে এবং কি হয় পরিস্থিতি, সেটা কিন্তু এখন অনেক বড় প্রশ্ন হয়ে দাঁড়ালো। সুপ্রিয় দর্শক, ইরান এবং আমেরিকার মধ্যে যখন এই রকমের একটা চরমতম অচল অবস্থা, হরমুজ প্রণালী কলাপস, বাবাল মান্দেব প্রণালী কলাপস, তখন পাকিস্তান ইরান এবং আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে যে ইসলামাবাদ সমঝোতা স্মারক সই হয়েছিল সেইটাতে আবার ফিরে আসার জন্য। এবং এই কাজে পাকিস্তান বিশেষ একটি দেশকে সম্পৃক্ত করার চেষ্টা করছে। কোন সেই দেশ? এই সমস্ত নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে। আশা করি আপনারা সঙ্গেই থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। প্রথম আলোচনা আমরা ইয়েমেন সৌদি ক্রাইসিস দিয়েই শুরু করি। সৌদি আরব গতকাল ইয়েমেনের আল হুদাইদা সমুদ্র বন্দরে হামলা চালিয়েছিল। একদম দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সমুদ্র বন্দর, লোহিত সাগরে অবস্থিত এটা। এই সমুদ্র বন্দরে হামলা চালিয়েছে সৌদি আরব। কেন? ওই যে ইয়েমেনিরা বাবাল মান্দেব প্রণালী আটকে রেখেছে, এখান থেকে সৌদি আরবের কোনো জাহাজ ভারত মহাসাগরের দিকে যেতে দেবে না, আবার ভারত মহাসাগর বাবাল মান্দেব প্রণালী পার হয়ে সৌদি আরবের দিকে যেতে দেবে না অন্য কোনো জাহাজ। এই যখন পরিস্থিতি, অর্থাৎ এই রকম যখন অবস্থা, এবং এরই মধ্যে কার্যকর করেছে সৌদি আরবের জাহাজে ইয়েমেনি সেনারা হামলা চালিয়েছিল, সে খবর তো গত পরশু দিনের। এই প্রেক্ষাপটে সৌদি আরব ইয়েমেনের আল হুদাইদা সমুদ্র বন্দরের উপর হামলা চালিয়েছে, বিমান হামলা। সৌদি আরব আগেই ঘোষণা করেছিল ইয়েমেন যেহেতু তাদের তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে, তারা তার প্রতিশোধ নেবে। এবং সৌদি জোটের পক্ষ থেকে এই বিবৃতি দেওয়া হয়েছিল। আসলে সৌদি জোট এখন কার্যকর আছে কিনা জানি না, থাকলেও থাকতে পারে, না থাকলেও না থাকতে পারে। থাকলেই বাকি আর না থাকলে বাকি, পার্থক্য তো কিছু নেই, একই কাজ। তো সৌদি আরব সেই ঘোষণা মোতাবেক গত রাতে আল হুদাইদা সমুদ্র বন্দরে হামলা চালিয়েছে। এই হামলার পর ইয়েমেন পাল্টা প্রতিশোধের ঘোষণা দিয়েছিল এবং তারা আরামকো তেল কোম্পানির জাজান যে স্থাপনা আছে সৌদি আরবের ভিতরে পঞ্চম বৃহত্তম তেল স্থাপনা এটা, সেখানে হামলা চালিয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে। এবং সেই হামলায় জাজান তেল স্থাপনা মোটামুটিভাবে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বলা হচ্ছে, কোনো মাধ্যমে বলা হচ্ছে একদম ডিস্ট্রয়েড হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। সেখানে আগুন জ্বলছে, এই আগুন সহজে নিভানো কঠিন হবে মনে হচ্ছে। সেখানে মার্কিন পেট্রিয়ট মোতায়েন ছিল, সেই পেট্রিয়ট দিয়ে এই ক্ষেপণাস্ত্র ঠেকানো যায়নি। আরেকটা সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে গ্রিসের সেনারা যারা সৌদি আরবে মোতায়েন আছে, সৌদি আরবের সাথে একটা চুক্তির আওতায়, তারা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে দুটো ক্ষেপণাস্ত্র, হুতিদের ছোড়া সম্ভবত 5টা ক্ষেপণাস্ত্র বা 3টা, দুটো ক্ষেপণাস্ত্র তারা ধ্বংস করতে পেরেছে। আর বাকি 1টা হোক আর 3টা হোক, ওই স্থাপনায় হামলা ছিল। একটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হলে যথেষ্ট একটা তেল স্থাপনা ধ্বংস করে দেওয়ার জন্য। যেখানে একটা ম্যাচের কাঠি জ্বালালেই সমস্যা, সেখানে একটা ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পড়েছে, আর কি লাগে। এরপরে ইয়েমেনিরা কিন্তু এখানেই থেমে যায়নি। আসির প্রদেশ ইয়েমেনের কাছাকাছি তুলনামূলক। আসির প্রদেশের খামিস মুশাইদ বিমানবন্দর, সেই বিমানবন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনের সেনারা, সেখানেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সৌদি আরবের উপর ইয়েমেনিদের এই হামলার জন্য
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রীতিমতো ইরানকে দায়ী করেছে এবং তিনি বলেছেন ইরানকে এর দায়ভাগ নিতে হবে। ইরানকে দায়ভাগ নিলেই বা কি আর না নিলে বা কি, ঘটনা তো এই যে যুদ্ধই করতে হবে। আমেরিকা ইরানের উপর হামলা চালাবে আর ইরান তার মোকাবেলা করবে আর ইরান পাল্টা হামলা চালাবে, ঘটনা তো তাই ঘটছে, নতুন কিছু তো না। ইয়েমেনের সাথে সৌদি আরবের নতুন করে যে সংঘর্ষ শুরু হলো, যুদ্ধ শুরু হলো, এটা কিন্তু মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে ভিন্ন রকম এক মাত্রায় নিয়ে গেল, নতুন একটা পরিবেশ দিল এই অর্থে যে এতদিন ইরান, আমেরিকা এবং ইসরায়েলের ভেতরে যে যুদ্ধ চলছিল তাতে কিন্তু আরব দেশগুলো মোটামুটি চুপ ছিল। সেই জায়গায় এখন দেখা যাচ্ছে যে সৌদি আরব ইয়েমেনের সাথে যুদ্ধ শুরু করলো, তার মানে কিন্তু এটা মূলত ইরানের বিরুদ্ধেই যুদ্ধ বা আমেরিকাকে সহযোগিতা করার জন্য যুদ্ধ, এইভাবে দেখা হচ্ছে ইরানের পক্ষ থেকে। তাহলে পরিস্থিতিটা কোথায় গেল? এতদিন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে যেভাবে ভাবা হচ্ছিল, সম্ভবত সৌদি আরবের আর ইয়েমেনের ভেতরকার এই দ্বন্দ্ব সংঘাত আলাদা রকমের অবস্থা তৈরি করলো এবং যুদ্ধের যে সমস্ত সমীকরণ সেটা আরো জটিল হয়ে গেল। এখানে একটা তথ্য দিয়ে রাখি আমি আপনাদেরকে, বাব-আল মানদেব প্রণালী যেটা মূলত হুতিরা কন্ট্রোল করে, শুধু হুতিরা কন্ট্রোল করে না, বাব-আল মানদেব প্রণালীর অপর দিকে তো অর্থাৎ দক্ষিণ পাশে তো সোমালিয়া, সেখানে তাদেরও একটা নিয়ন্ত্রণ আছে, বাট মূলত কন্ট্রোল করে এখানে হুতিরা। এখানে হুতিরা খুব স্ট্রঙ্গার। তো এই যে বাব-আল মানদেব প্রণালী, এই বাব-আল মানদেব প্রণালী দিয়ে ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ার যে ইন্টারনেট কেবল, যেটা সাবমেরিন কেবল, এই সাবমেরিন কেবলের একটা বিরাট অংশ কিন্তু এই দিক দিয়ে অতিক্রম করেছে। সেক্ষেত্রে যুদ্ধের পরিস্থিতি যদি এমন ভয়ঙ্কর অবস্থায় নেওয়া হয়, সেখান থেকে হয়তো ইয়েমেনের হুতিরা এই কেবলের দিকে নজর দিতে পারে, অর্থাৎ এই কেবল কেটে দেওয়া, ধ্বংস করে দেওয়া, এগুলো করতে পারে। তখন কিন্তু সারা বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা, ডেটা সিস্টেম, এগুলো কিন্তু ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়বে, ঝুঁকির মুখে পড়বে। এই সমস্ত টেকনিক্যাল দিক, এই সমস্ত যে কৌশলগত দিক, এই বিষয়গুলো আমেরিকা, সৌদি আরব তাদেরকে মাথায় নেওয়া উচিত বা মাথায় নিয়েছে মনে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমেরিকা ইরানের বিরুদ্ধে বড় হামলা চালানোর কথা বলেও কিন্তু এখনো হামলা চালায়নি সেই রকমের। আমেরিকা হামলা চালাতে চাইছে, ইসরায়েল তাকে সাপোর্ট দিচ্ছে, বাট হামলা হলে তার পরিণতি কি হবে সেটা কিন্তু ভাবতে হচ্ছে। এবং এই ব্যাপারে সম্ভবত বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলো আমেরিকাকে বারবার সতর্ক করে দিচ্ছে যে এই ধরনের বড় হামলা হলে তার পরিণতি কিন্তু অন্যরকম হতে পারে। বাব-আল মানদেব প্রণালী, হরমুজ প্রণালী বন্ধ, এটা খুলবে না ইরান এবং হুতিরা যতক্ষণ পর্যন্ত সমস্যার সমাধান না হচ্ছে। এটা গেল একটা দিক। আরেকটা দিক হচ্ছে হরমুজ প্রণালী এবং বাব-আল মানদেব প্রণালী, দুই প্রণালী দিয়েই এই রকমের গুরুত্বপূর্ণ সাবমেরিন কেবল গেছে, যেটা সারা বিশ্বের ইন্টারনেট এবং ডেটা সিস্টেমের সাথে জড়িত। এইগুলোতে যদি ইরানিরা বা ইয়েমেনিরা হাত দেয় তাহলে কিন্তু সারা বিশ্ব কলাপস হয়ে যাবে। এগুলো মাথায় রাখতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আলোচনার শুরুর দিকে যে কথা বলছিলাম, ইরানের পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে। ইরানের খাতামুল আম্বিয়া হেডকোয়ার্টার্স, যেটা তার কমান্ডার জেনারেল আবদুল্লাহি, তিনি গতকাল ঘোষণা করেছেন মার্কিন হামলায় যদি একজন ইরানি নাগরিক নিহত হয়, তার বিপরীতে ইরান একজন মার্কিন সেনার জীবন নিয়ে নেবে, অর্থাৎ একজন মার্কিন সেনাকে হত্যা করবে। এটা একদম ওপেন ডিক্লারেশন, এটা আমার কোনো ব্যাপার না এবং এটা আমার কোনো দাবি না। ইরানের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়েছে। তার মানে কি? তার মানে হচ্ছে ইরান এই যুদ্ধের ব্যাপারে আরো অনেক বেশি শক্তিশালী অবস্থানে চলে গেল, শক্ত অবস্থানে চলে গেল। অর্থাৎ আমেরিকাকে আর কোনো মতে ছাড় দেওয়ার ইচ্ছা তাদের নেই, ছাড় দেওয়ার মানসিকতা ইরানি সেনাবাহিনীর ভেতরে এখন আর নেই, সেটা কাজ করছে না। তার আগে ইরান ঘোষণা করেছিল যে ইরান এখন যুদ্ধের নীতিতে চোখের বদলে চোখ এটা অনুসরণ করবে, অর্থাৎ যেরকম ক্ষতি ইরানও সেই রকম শত্রুপক্ষের উপরে সেরকম ক্ষতি করে দেওয়ার চেষ্টা করবে। এর জবাবে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন যে ইরান তো চোখের বদলে চোখ নেবে আর আমরা চোখের বদলে মাথা নেব। তার মানে আমেরিকা আরো হত্যাকাণ্ড বেশি চালানোর ঘোষণা দিয়েছিল। তারপরে ইরানের খাতামুল আম্বিয়া হেডকোয়ার্টার্সের যিনি কমান্ডার জেনারেল আবদুল্লাহি বলছেন যে একজন ইরানি নাগরিক নিহত হলে একজন মার্কিন সেনাকে হত্যা করা হবে। এবং সম্ভবত এই কথা বলার সুযোগ পাচ্ছে ইরান এই জায়গা থেকে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো কিন্তু একদম ঝরঝরে করে দিয়েছে। অর্থাৎ কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইরাক, এই সমস্ত জায়গায় যে সমস্ত আমেরিকার ঘাঁটি ছিল সেই ঘাঁটিগুলো বেশিরভাগই তছনছ হয়ে গেছে। যখন তছনছ হয়ে গেছে তখন মার্কিন সেনারা সেখানে কিন্তু খুব নিরাপদ না। তো যখন নিরাপদ না, তখন ইরানের পক্ষ থেকে তাদের হত্যা করা কিন্তু খুব একটা কঠিন কাজ না বলে মনে হচ্ছে। আমরা একটা বিষয় খেয়াল করেছি, আমেরিকা ইসরায়েলের হামলায় ইরানের ব্যাপক বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং তো সম্ভবত 4000-5000 মানুষ নিহত হয়ে গেছে
এই গত 40 দিনের যুদ্ধ এবং এই 12-13 দিনের যুদ্ধে। কিন্তু অপরদিকে খেয়াল করে দেখুন, ইরানের হামলায় যত জায়গায় হামলা চালিয়েছে, ইসরায়েল থেকে শুরু করে ইরাক, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান, জর্দান, কোনো জায়গায় কিন্তু বেসামরিক লোকজন নিহতের ঘটনা নেই। ইরান কিন্তু একটা যুদ্ধের নীতি অনুসরণ করে চলছে। ইরান বলছে এটা ইসলামের নীতি, বেসামরিক লোকজন তো দায়ী না, তাদেরকে হত্যা করার কোনো সুযোগ ইসলাম রাখেনি। এমনকি ইরানের হামলায় আমেরিকা বা ইসরায়েলের সেনাবাহিনীর লোকজনও কিন্তু কম নিহত হয়েছে। তার মানে দাঁড়াচ্ছে যে ইরান কিন্তু বেসিক্যালি মানুষকে হত্যার জন্য, সে হোক সেনা অথবা বেসামরিক লোকজন, মানুষ হত্যার জন্য চেষ্টা করছে না। কি চেষ্টা করছে? যুদ্ধের কৌশল আমার কাছে যা এতদিন পর্যবেক্ষণে মনে হয়েছে, ইরান চেষ্টা করছে মধ্যপ্রাচ্যে আমেরিকার যত ঘাঁটি আছে সমস্ত ঘাঁটি ধ্বংস করে দেওয়ার জন্য, এবং ঘাঁটিতে রাখা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রেডার সিস্টেম, আর্লি ওয়ার্নিং সিস্টেম, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, জ্যামিং সিস্টেম, তারপরে আপনার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, যত যা কিছু আছে, অর্থাৎ সিস্টেম, লজিস্টিক সাপোর্ট এবং তাদের যন্ত্রপাতি, সামরিক সরঞ্জাম, বিমান, আদার যত যা কিছু, এগুলো ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, থার্ড, পেট্রিয়ট, এই সমস্ত। মানুষ হত্যার দিকে কিন্তু তারা নজর দেয়নি, এটা আমার কাছে মনে হয়েছে। তো ইরান এই জায়গা থেকে এখন সরে আসার কথা বলছে, সম্ভবত ওই যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন যে আমরা চোখের বদলে মাথা নেব, চোখের বদলে চোখ না, চোখের বদলে মাথা নেব। তো যখন চোখের বদলে মাথা নেবে, এটা কিন্তু মারাত্মক ঘোষণা। তার মানে চোখ, ধরুন কোন একটা মানুষের একটা চোখ হারালো, তখন কিন্তু তার আর একটা চোখ থাকে, দেখতে পারে, এমনকি সে জীবিত থাকতে পারে, বেঁচে থাকে। কিন্তু মাথা নিয়ে নিলে কোনো মানুষের আর বেঁচে থাকার কোনো উপায় নেই, সে কিন্তু ডেড, মরে যাবে। তো ইরান ঘোষণা দিয়েছে চোখের বদলে চোখ, অর্থাৎ যতটুকু ক্ষতি করবে আমরা ততটুকু ক্ষতি করব। আর আমেরিকা বলছে কি যে তারা চোখের বদলে চোখ নেবে, আমরা চোখের বদলে মাথা নেব, তার মানে প্রাণহানির ঘটনা ঘটাবো। এই জায়গায় এখন ইরান বলছে যে ব্যাপারটা যদি এমন হয় যে একজন ইরানি নাগরিক নিহত হচ্ছে, তাহলে আমরা একজন আমেরিকান সেনাকে হত্যা করব। অর্থাৎ দুই পক্ষ কিন্তু একেবারে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেল মানুষ হতাহতের ব্যাপারে। এবং আমি আগেই বলেছি যে ইরান সম্ভবত এই ঘোষণা দেওয়ার সুযোগ পাচ্ছে, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো একদম নাজুক অবস্থায় পড়েছে এই কারণে। এই জায়গা থেকে নতুন একটা খবর হচ্ছে, আমি গত 2 দিন আগে বলেছিলাম যে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে বিমান সেনাদেরকে সব সরিয়ে নিয়েছে। নতুন খবর হচ্ছে শুধু আল উদেইদ বিমান ঘাঁটি না, আল জাফরা বিমান ঘাঁটি, অর্থাৎ যে সংযুক্ত আরব আমিরাতের মার্কিন সবচেয়ে বড় ঘাঁটি, এই আল জাফরা বিমান ঘাঁটি, সেখান থেকেও বিমান এবং সামরিক বাহিনীর লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। দুটো কারণ হতে পারে। একটা কারণ হচ্ছে যে এই সমস্ত জায়গায় সেনা, বিমান, এই সমস্ত রাখলে, আর ইরানের উপর যদি আমেরিকা যে বৃহৎ হামলা চালানোর পরিকল্পনা করছে, মধ্যপ্রাচ্যে 100 রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান রেখেছে ইরানের উপর ভয়াবহ হামলা চালাবে বলে, যদি সেই হামলা চালায় তাহলে ইরানও পাল্টা হামলা চালাবে এবং এই সমস্ত বিমান ঘাঁটি একেবারে তছনছ করে দেবে, ধ্বংস করে দেবে। আমার দৃষ্টিতে এখনও ইরান নিয়ন্ত্রিত যুদ্ধ করছে, অল্প 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 করে। কিন্তু আমেরিকা যখন একদম চূড়ান্ত যুদ্ধ শুরু করবে, ওই রকম ভয়াবহ হামলা চালাবে, তখন ইরানও কিন্তু একইভাবে হামলা চালাবে। তাহলে এখানে প্রচুর সংখ্যক বিমান এবং সেনা নিহত, হতাহত হওয়ার সম্ভাবনা, আশঙ্কা আছে। সেই জায়গা থেকে এদেরকে সরিয়ে নিচ্ছে, এটা একটা কারণ হতে পারে। আর একটা কারণ হতে পারে যে ইরানের হামলার মুখে আসলে এই ঘাঁটিগুলো আর তো আস্ত থাকছে না, সেক্ষেত্রে সমস্ত বিমান, সেনা এগুলো সব মারাত্মক নিরাপত্তাহীনতার মধ্যে পড়েছে। অতএব ধীরে 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 এদেরকে সরিয়ে নেওয়াই ভালো। এখানে আমি একটা কনক্লুশন টানতে চাই এইভাবে, যে আমেরিকা যে কারণেই সরিয়ে নিক না কেন, মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে কখনো মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে আমেরিকা আর এই অবস্থা তৈরি করতে পারবে না যে আমেরিকার নিরাপত্তা ব্যবস্থার উপরে ভরসা করা যায়। এবং যদি মধ্যপ্রাচ্যের এই সমস্ত ঘাঁটি আমেরিকাকে ছেড়ে চলে যেতে হয়, তাহলে এই সমস্ত ঘাঁটিতে আমেরিকা আর সহজে ফিরে আসতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। এরই মধ্যে আমি কিন্তু বলেছি, বিভিন্ন সামাজিক মাধ্যমে এই ফুটেজ ছড়িয়ে পড়েছে, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বিভিন্ন জায়গায় সাধারণ লোকজন বিক্ষোভ করছে আমেরিকার ঘাঁটি থাকার ব্যাপারে। তো সামগ্রিক প্রেক্ষাপটে যুদ্ধের চূড়ান্ত একটা অবস্থায় মনে হয় পৌঁছে গেছে, প্রস্তুতি দুই পক্ষেরই আছে। এবং এর প্রেক্ষাপটে আমি আর একটা ভিডিও দেখলাম, যেখানে বলা হচ্ছে মাটির নিচেই, ইরানে মাটি তো আসলে এরকম আমাদের মতো নরম মাটি না, সব পাথুরে মাটি, পাহাড় তো, পুরো দেশটাই পাহাড়ের উপরে, খুব কমই সাধারণ মাটি, চাষবাসের মাটি আছে খুব কম। তো সেই
মাটির নিচেই 600 মিটার গভীরে, 600 ফুট না, 600 মিটার গভীরে ইরানের গোপন বিমান ঘাঁটি আছে, যেখানে বিমান রাখা আছে ইরানের সমস্ত যুদ্ধ বিমান। সেই যুদ্ধ বিমানগুলো এখন প্রস্তুত অবস্থায় দেখা যাচ্ছে, সেখানে প্র্যাকটিস চলছে। যে কোনো সময় ইরান হামলায় ব্যবহার করবে এই সমস্ত বিমান। দুটো ভিডিও দেখলাম আমি। একটা ভিডিও হচ্ছে এই গোপন ঘাঁটিতে বিমানের প্র্যাকটিস, বিমান আসছে যাচ্ছে এরকম। আর একটা ভিডিও ফুটেজ দেখলাম যে ইরানের ফ্যান্টম বিমান দিয়ে পারস্য উপসাগরীয় এলাকায় টহল দেওয়া হচ্ছে। তার মানে কি, পারস্য উপসাগরীয় এলাকায় যদি ইরানের বিমান টহল দেয়, তাহলে তো তার বিরুদ্ধে আমেরিকার ক্ষেপণাস্ত্র ছুড়ে ব্যবস্থা নেওয়ার কথা, কিন্তু তা হচ্ছে না। তাহলে কি আমেরিকার সামরিক বাহিনী এখানে আসলে অনেক বেশি দুর্বল অবস্থায় পৌঁছে দিচ্ছে। এবং আমি অনেকদিন আগে থেকে একটা কথা বলে আসছিলাম যে ইরানের বিমান বাহিনী কার্যকর ব্যবস্থা নেবে, অ্যাক্টিভ হবে যুদ্ধের একটা শেষ পর্যায়ে গিয়ে, যখন আমেরিকার এই অঞ্চলে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে, তখন হয়তো ইরান বিমান ব্যবহার করবে এবং বাকি কাজ সম্পন্ন করবে। অর্থাৎ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন মেরে এই অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলো যতটা ক্ষতিগ্রস্ত করে দিয়েছে, তারপরেও কিছু কিছু থেকে যাবে। সেই কিছু কিছু থেকে যাওয়াটা শেষ করে দেবে ইরান বিমান হামলা চালিয়ে। পরিস্থিতি কি সেই দিকে, সেখানে গিয়ে পৌঁছালো কিনা জানি না আসলে পরিস্থিতি কোথায় গেছে। তবে আলামতগুলো কিন্তু দুই পক্ষের চূড়ান্ত প্রস্তুতির কথাই বলছে। এপাশে আর একটা ছোট্ট খবর দিয়ে আমি শেষ করি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের একটা পোস্টে দেখলাম, নির্ভরযোগ্য পোস্ট, বাট আমি একদম নিশ্চিত বলছি না, কিন্তু খবরটা এরকম যে 2-3 দিন আগে ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। সেই হামলার সাথে বাহরাইন এবং কুয়েতের যুদ্ধ বিমান অংশ নিয়েছে। বাহরাইন এবং কুয়েতের এই বিমানগুলো পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাতের একটা বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। বাহরাইন এবং কুয়েতে নামেনি। বাহরাইন কুয়েতে নামেনি কেন এটা পরিষ্কার না। হতে পারে যে তারা হয়তো ভয় পাচ্ছিল যে ইরান পাল্টা হামলা চালাবে যে কোনো মুহূর্তেই। এখানে নতুন একটা ডাইমেনশন আমি বলি, কুয়েত এবং বাহরাইন যদি ইরানের বিরুদ্ধে হামলায় অংশ নেয়, তাহলে এমন সম্ভাবনা বা এমন আশঙ্কা থেকে যাচ্ছে যে ইরান এই দুটো রাষ্ট্রের বিরুদ্ধে এবার ব্যবস্থা নিতে পারে। এতদিন কিন্তু মার্কিন ঘাঁটিগুলোর উপরে হামলা চালিয়েছে ইরান, এবার এখন সরাসরি কুয়েত দেশ হিসেবে কুয়েতের এবং বাহরাইনের বিরুদ্ধে হামলা চালাতে পারে ইরান, এমন আশঙ্কা থেকে যাচ্ছে। হয়তো বা এখানে ইরান যাচাই বাছাই করে দেখার চেষ্টা করছে যে কি ঘটেছে। যদি বাহরাইন এবং কুয়েত ইরানের বিরুদ্ধে সরাসরি বিমান হামলায় অংশ নেয়, তাহলে হয়তো দেশ হিসেবে কুয়েত এবং বাহরাইন ইরানের হামলার মুখে পড়তে যাচ্ছে। জানি না কি হচ্ছে কি হবে, তবে আগামী 2-4 দিনের ভেতরে মনে হয় পরিস্থিতি অনেক কিছু পরিষ্কার হবে। আর সৌদি আরব আর ইয়েমেন যে নতুন করে সংঘাতে জড়ালো, এতেও আমি আগেই বলেছি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ভিন্ন রূপ পেল, ভিন্ন মাত্রা পেল। দেখা যাক আসলে পরিস্থিতি কোথায় গিয়ে শেষ হয়। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। আলোচনা শেষের আগে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আপনাদের মতামত জানার চেষ্টা করছি যে এই যে সৌদি আরব এবং ইয়েমেন নতুন করে যুদ্ধ সংঘাতে জড়ালো, এটা কতটা মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর স্বার্থে হলো, নাকি এটা বেসিক্যালি আমেরিকা ইসরায়েলের স্বার্থ সংরক্ষণ করবে? অর্থাৎ এই যুদ্ধ থেকে কি আলটিমেটলি আমেরিকা লাভবান হবে, নাকি মধ্যপ্রাচ্যের দেশগুলো লাভবান হবে? কি মনে হয় আপনাদের? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, এখনকার মতো আলোচনা এখানেই শেষ করতে চাইছি। আপনারা অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।